আরে ঘর জামাই, বাথরুম পরিষ্কার করে তাড়াতাড়ি বেরিয়ে এসো, বাজারে যেতে হবে। অভিনব জানতো যে এই চাকর বাড়ির অনেক পুরনো চাকর, যার সম্মান তার থেকে অনেক বেশি। হ্যাঁ ভাই। সার্ভেন্ট অভিনবকে 1000 টাকা এবং একটি লিস্ট দিয়ে বলল, দৌড়ে বাজারে যাওয়া এবং মালপত্র নিয়ে আসো। আর শোনো, অনন্যা ম্যাডামের অফিসের বন্ধু চিরাগাজ আসছে, ওই যে রাতে ওর সাথে দেরিতে আসে। তুই তার স্বামী, তাই না? হ্যাঁ, এবার তোকেই তার খাতিরদারি করতে হবে। কি দেখছিস, যা। সার্ভেন্টের কথায় অভিনব রেগে যাচ্ছিল, তখনই তার ফোন বেজে উঠল। নম্বরটি দেখে অভিনব চমকে গেল। এটা একটি দুবাই নম্বর ছিল। অভিনব কলটি ধরল না এবং তাড়াহুড়ো করে সাইকেলে চড়ে বাজারের দিকে ছুটে গেল। সবজির বাজারে দুবাই নম্বরের কলটি আবারও এলো। অভিনব নজর না দিয়ে হাঁটতেই থাকল। তখন ওই এলাকায় কুখ্যাত গাজ্জু ভাই তার পথ আটকে দিল। তিনি দেখেই বুঝলেন অভিনবটি গোবেচারা প্রকৃতির একটি ছেলে, তাই সে তাকে আরও বেশি বিরক্ত করতে শুরু করল। হেই, আমাকে ধাক্কা দাও কিভাবে? ভাই, তুই গাজ্জু ভাইকে ধাক্কা দিয়েছিস, এবার তোকে দাম চুকাতেই হবে। অভিনব তাদের অগ্রাহ্য করে চলতে চাইল, কিন্তু গাজ্জু ভাই তাকে ঠেলে দিল। কেন কেন তোমরা আমার সঙ্গে এমন করছো? ও প্রভু, ভাই এই তো সেই ঘর জামাই যার সুন্দর বউ আছে এবং যে একজন বিলিয়নিয়ার। ভাই, আমার ছোট ভাই তার বাড়িতে চাকর। সত্যি? এই অপমান সহ্য করে অভিনব মাথা নিচু করে চলে যেতে চাইল, কিন্তু গাজ্জু ভাই তার কলার ধরে বলল, তাহলে আমরা তার বিলিয়নিয়ার বউ অনন্যা দিয়ে। এটা শুনে সব গুদারা হেসে উঠল। অভিনবের ফোন আবার বেজে উঠল। ওহ, এটা কি তোর বউয়ের ফোন? ওর মিষ্টি কণ্ঠ শুনতে দাও। তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু এই ফোনটা ধরিবে না। কোনো বিলম্ব না করে গাজ্জু ভাই ফোন তুলল। হ্যালো অনন্যা বেবি, বলো। কিন্তু অন্য প্রান্ত থেকে যে কথা শুনল তাতে গজ্জু ভাই কাঁপতে লাগলো এবং প্রচুর ঘাম ছাড়তে লাগলো। সে অভিনবের পায়ে পড়ে বলল, ক্ষমা করো আমাদের ভাই, আমি ভুল করে আপনাকে চিনতে ভুল করে ফেলেছি। ঠিক তখনই ধুলো উঠতে লাগলো এবং সবাই দেখল 3টি বড় দামি কালো গাড়ি গুন্ডাদের সামনে থেমে গেল। বলেছিলাম না ফোনটা ধরবে না? ওরা আমার লোকেশন খুঁজে পেয়েছে। বাইক চালাও, বাইক চালাও। এটা বলে অভিনব এক গুন্ডাকে ধরে একটি বাইকে চড়ে দ্রুত চলে গেল। উপস্থিত লোকেরা বিভ্রত হয়ে রইল। কেন ফোন ধরার সঙ্গে সঙ্গেই কালো গাড়িগুলো এসে পৌঁছালো? বাজারপত্র কোথায়? আমি একটা সহজ কাজ বলেছিলাম, সেটাও তুই করতে পারলি না। সত্যি বলছি অভিনব, তুমি বাজার থেকে শাকসবজিও আনতে পারলে না। জানো কি, যাও আমার ঘরের মাকড়সার জালগুলো পরিষ্কার করো। তোমার কোমল হাতগুলো শুধু ওই রকম কাজে লাগে। তুমি বেকার। অনন্যা যত দ্রুত সম্ভব অভিনবকে ছেড়ে দিতে চেয়েছিল এবং সবার সামনে তাকে হেয় করে সে চেয়েছিল যে অভিনব নিজে থেকেই তার জীবন থেকে চলে যাক। ঠিক তখনই অনন্যার ফোন এলো কাজলের কাছ থেকে। হেই অনন্যা, তোরা খান্দালাতে মাফিয়া কিং আক্রম স্যারের পার্টিতে যাচ্ছিস তো? আমাদের সব কলেজ বান্ধবীরা যাবে সেখানে। না, আমার মেজাজ ঠিক নেই। অনন্যা, এটা তো মাফিয়া কিং আক্রম স্যারের আমন্ত্রণ, না বলা যায় না। তোকে আসতেই হবে। আর আমরা সবাই আমাদের স্বামীর সঙ্গে যাচ্ছি। তোকে তোর ঘরজামাইকে নিয়ে আসতেই হবে। তোর একটা সুযোগ হবে তাকে ছেড়ে দেবার। কেন? কারণ অনেক মানুষ থাকবে মাফিয়ার দুনিয়া থেকে। হ্যাঁ, এটা অভিনবকে পথ থেকে সরিয়ে দেবার সঠিক সুযোগ। ঠিক আছে, আমি আসছি। আমি ওই অকাজের স্বামীটাও নিয়ে আসব। অভিনব সোজা দাঁড়িয়ে সব শুনছিলেন। তখনই তার ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে দুবাই নম্বর দেখে অভিনব বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার বেকার স্বামীর গ্রামের বন্ধু নিশ্চয়ই ফোন করছে। ঠিক আছে, আমি ওকে আমার ড্রাইভার হিসেবে নিয়ে আসব।
ঠিক আছে? ঠিক আছে, দেখা হবে, বাই। এবং এখন খান্ডালাতে এমন কিছু ঘটতে চলেছে যা আনান্নাকে অনন্যার কলেজের বেয়াদব ধনী বন্ধুবান্ধবরা সেখানে এসে হাজির হলো। তাদের মধ্যে রাজ নামের একটি অহংকারী ছেলেও ছিল যে সবসময় অনন্যাকে ইমপ্রেস করার চেষ্টা করত। অনন্যা, এটা কি? তুই কি এই ট্রিপে স্বামীর বদলে নিজের চাকরটা এনেছিস? ওটা আমার স্বামী। কি? অভিনবের সাধারণ পোশাক দেখে অনন্যার বন্ধুগণ ও তাদের স্বামীরা মুখ বাঁকা ছিল, কিন্তু তাদের ধারণা ছিল না কি ঘটতে চলেছে। তখনই হোটেল ম্যানেজার এসে বলল, এক্সকিউজ মি স্যার, আকরম স্যারের পার্টি সন্ধ্যায়, তাই এখন লাঞ্চ আর ড্রিঙ্কসের বিল আপনাদের তরফ থেকেই পে করতে হবে। ওয়েটার যখন মেনু কার্ড নিয়ে এলো তখন আরিয়ান নামের একটি ছেলে অভিনবকে ফাঁদে ফেলতে ঘোষণা করে, হে সবাই, আজ বিলটা অভিনবই দেবে। আমি এমন কিছুই বলিনি। চল সবাই তালি দিই অভিনবের জন্য। এই চাকর যে মাসে ৬,০০০ টাকা করে পায় আমাদের লক্ষের বিল দেবে। 1 মিনিটে কি হলো অভিনব বুঝতেই পারল না। আর অনন্যাও ভাবছিল, অভিনব এটা কি করলো? আমার কাছে আজকের বিল দেওয়ার মতো টাকা নেই, আর এই অভিনব তো একেবারেই গরিব। আর হ্যাঁ বন্ধুরা, অভিনব একটি শর্তও রেখেছে, যদি সে আজ বিল দিতে না পারে তাহলে রাজ অনন্যাকে নিয়ে যাবে। কি? অভিনব, তুমি নিজের সীমানা বজায় রেখে দাও বিট। আমি তোমার জিনিস নই যাকে বাজি রাখা যায়। অনন্যা, আমার কথা শোনো, আমি তো কিছু। চুপ কর, চুপ কর। অভিনব আনন্যাকে বোঝাতে চাইল যে ওকে ফাঁদে ফেলা হচ্ছে। আরে আরে আরে, বাজি ধরা হয়ে গেলে পিছিয়ে যাওয়া যাবে না। কি হলো? টাকা শেষ হয়ে গেল? ওয়েটার! রাজ অভিনবকে কথা বলবার সুযোগ দিল না এবং হোটেলের সবচেয়ে দামি খাবার ও ড্রিঙ্ক অর্ডার করাতে লাগলো। ঠিক তখন কাজলের চোখ পড়ল একটা বক্সিং রিংয়ে। হে রাজ, তুমি তো কলেজের বক্সিং চ্যাম্পিয়ন ছিলে, তাই না? তাহলে আর কি, তোর এবং অভিনবের মধ্যে একটা লড়াই হওয়া যাক। আমাদের খাবার আসার আগে বিনোদনও হবে। এটা শুনে সবার আগ্রহ জাগলো, কারণ রাজ সত্যিই এক ভয়ঙ্কর বক্সার যার নামে অন্য কলেজগুলো ভয়ে কাঁপত। রাজ এতদিনে 25 জনের নাক ভেঙে দিয়েছে। ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠল। অভিনব স্যারের ফোন বাজছে। কে ফোন করছে? রাঘু কাকা। ওর বাড়ি থেকে নিশ্চয়ই বলছে, ওই অভিনব, তুই ঘর পরিষ্কার করে গেলি না তো? তাহলে কি বলছো, আমরা কি লড়াই করব? আজ আমরা জানবো অনন্যার জন্য কে সেরা, তুই না আমি। অভিনব, তোমার এখনো একটা সুযোগ আছে, না বলো? অভিনব, তোমার কি রাজের সাথে লড়াই করার সাহস নেই? অভিনব রেগে গেল এবং এখন বলল, আমি বক্সিং করব। বন্ধুরা, তো আজ অভিনব মার খাবে আর আমরা খাবার। রাজও প্রস্তুতি নিয়ে রিংয়ে উঠল। অন্যদিকে আরিয়ান ও তার বন্ধুরা দামি ড্রিঙ্ক ও খাবার অর্ডার করা শুরু করল। ঠিক তখন রাজ আক্রমণ শুরু করল এবং অভিনবকে একটা জোরালো ঘুষি মারল। অভিনবের মুখ থেকে রক্ত বেরোতে লাগলো। এরপর রাজ ক্রমাগতভাবে অভিনবকে ঘুষি মেরে চলল, তাকে হাত তুলবারও সুযোগ না দিল। সবাই ভাবল অভিনব এবার শেষ। তখন হঠাৎ অভিনব লুটিয়ে পড়ল। বন্ধ কর অভিনব, আত্মসমর্পণ কর এবং এখনই বেরিয়ে এসো। ঠিক যখন অনন্যা এটা বলল, রিংয়ের বাইরে রাখা অভিনবের ফোন বেজে উঠল। অনন্যা যেন ফোনটা না দেখুক এটাই ভেবে অভিনব দ্রুত উঠে পড়ল এবং ঠিক রাজ আঘাত করার জন্য এগোতেই অভিনব রাজকে এমন এক শক্তিশালী ঘুষি মেরেছিল যে রাজ সেখানেই অচেতন হয়ে পড়ল। অনন্যার দৃষ্টি অনন্যার ফোন থেকে ছুটে গেল মাটিতে পড়ে থাকা রাজের দিকে। অভিনব ঘুষিতেই বক্সিং চ্যাম্পিয়ন রাজকে নকআউট করে দিল। এমন ঘুষি কেবল একজন প্রফেশনাল খেলোয়াড়ই মারতে পারে। এই অভিনব নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছে। অভিনব বেরিয়ে এসে ফোন তুলে নিল এবং রাখল। ঠিক আছে রাজ, চিন্তা করিস না, যদিও এখানে তোকে হারায়ও আমরা বিল এমনভাবে বাড়িয়েছি যে ও 7 জন্মেও এটি পরিশোধ করতে পারবে না। স্যার, এখানে আপনার বিল 5,40,000। কিছু না,
আমাদের অভিনব স্যার এখানে আছে, উনি সবার বিল দেবেন। কিন্তু ওয়েটার অভিনবকে দেখে বিভ্রান্ত হয়ে গেল। তিনি ওর পোশাক দেখে ঠিকই বিচার করে ফেলেছিলেন। স্যার, অনুগ্রহ করে রিসেপশনে আসুন। সাবধানে দেখো যেন পালিয়ে না যায়। এখন সবাই ওয়েটারের দিকে তাকিয়ে রইল। অভিনব যদি বিল না দিতে পারে, রাজ আজ তার সব রাগ অনন্যার ওপরে বের করে দেবে। এই ভয়ে অনন্যা ঘামতে শুরু করলো। ওয়েটার যখন অভিনবের হাতে থাকা কার্ড নিল ও সোয়াইপ করলো, তার মুখের রং উঠে গেল। কি হয়েছে? অভিনবের কার্ডে কোনো ব্যালেন্স নেই, কোনো টাকা নেই? যদি তার কার্ডে টাকা না থাকে তাহলে বলো, ও সম্মানের কথা চিন্তা করো না। অনন্যার মুখে রং ঘুচে যাচ্ছিল, কারণ যদি অভিনব বিলে টাকা না দিতে পারে, রাজ আর ছেড়ে দেবে না। কি ব্যাপার, ওনার কাছে কি কোনো টাকা নেই? ওয়েটার কিছু বলতে পারার আগেই হঠাৎ Z+ সিকিউরিটি গার্ডরা হোটেলের প্রধান দরজায় এসে উপস্থিত হলো এবং সবাই তাদের দিকে আগ্রহী হয়ে তাকালো। মনে হচ্ছে কোনো সেলিব্রিটি এসেছে। ও ঈশ্বর, ওটা মিস্টার দিগপাল, আকরাম স্যারের বস। জানো, ওদের সাথে দেখা করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। যেখানে আমি ম্যানেজার হিসাবে কাজ করি, সেই কোম্পানিতে ও বিনিয়োগ করেছে। আজ আমার যেন ভগবানের দর্শন হলো। মিস্টার দিগপাল অভিনবকে চিনে ফেলল। তুমি এখানে কি করছো? মিস্টার দিগপাল অভিনবকে দেখল এবং সবাই মনে করল সে তাদের দিকেই তাকাচ্ছে। তখন রাজ এগিয়ে এলো। অভিনব মিস্টার দিগপালকে অগ্রাহ্য করে মেন গেটের দিকে হাঁটতে লাগলো। তখন মিস্টার দিগপাল হোটেল ম্যানেজারকে বলল, ম্যানেজার, ওর এবং বাকিদের বিল আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। এটা বলে মিস্টার দিগপাল নিজ তার রুমে চলে গেল। 1 মিনিটে এত কিছু ঘটল যে কেউই কিছু বুঝতে পারল না। এই মিস্টার দিগপাল কি কিছু খেয়েছে নাকি? উনি অভিনবকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছেন। হেই অভিনব, মিস্টার দিগপাল টাকা দিয়েছে তো আমি বাজি জিতেছে। তুমি কোথায় যাচ্ছ? আর সেই যুক্তি অনুযায়ী অনন্যা এখন আমার। আর আজ রাতটা দেখো রাজ, ফোনটা দাও আমাকে। তখন রাজ অভিনবকে বক্সিংয়ের বদলা নেওয়ার জন্য বলল, কোন বড় সুপারস্টারের কল এটা? বারবার বাজছে। ফোনটা রিসিভ করে দেখা যাক। দেখ, তোর সব রাগ আমার ওপরে। দেখা কিন্তু ফোনটা ধরিস না। রাজ এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ফোনটা ধরল। রাজ ফোনটা স্পিকার করে দিল এবং অন্য প্রান্ত থেকে একটা কণ্ঠ বলল, বস, আমরা আপনার লোকেশন পেয়ে গেছি। আমরা আপনাকে আনতে আসছি। কিছু গুরুত্বপূর্ণ আছে। এটা নিশ্চয়ই কোনো রিক্সা চালক বা কেব চালকের ফোন। নিজেকে বস মনে করছে। আনান্নাও এটা মজার মনে করছিল, কিন্তু এরপর এমন কিছু ঘটল যা সবাইকে নীরব করে দিল। আরে, ওটা তো কোটি টাকার হেলিকপ্টার। অভিনবের ট্যাক্সি কোথায়? এরপর অভিনব ফোনে কিছু বলল আর হেলিকপ্টারটা উড়ে গেল সেখান থেকে। ঠিক সেই সময় একটা ট্যাক্সি এসে অভিনবের সামনে দাঁড়ালো। পাহাড় খুঁড়ে ইঁদুর বেরোলো। জানতাম ও এত দামি হেলিকপ্টারে চড়বে। দেখো, ও ট্যাক্সি এসে গেছে। কিন্তু দুবাই থেকে বারবার ফোন আসা, এই দামি গাড়িগুলো আর হেলিকপ্টার সবকিছু একটা এমন গোপন সত্য ফাঁস করতে চলেছে যাতে আপনার গা শিউরে উঠবে। অভিনব তাড়াতাড়ি ট্যাক্সিতে উঠে চলে গেল। ঠিক তখনই রাজ আর বাকিদের মনে অভিনবকে নিয়ে সন্দেহ জাগলো। বন্ধুরা, কেউ জানে ও কোথায় গেল? নিজের বউকে খান্ডালাতে রেখে ও কার সঙ্গে দেখা করতে গেল? The person you have called is currently busy on another call. তুমি এমন সাহস করলে অভিনব? আমায় না বলে কোথায় গেলে? অনন্যা, তুমি কোনোদিন খোঁজ নাওনি তোমার অকর্মা স্বামী কার সঙ্গে কথা বলে? চলো অভিনবের পর্দা ফাঁস করা যাক। আজই ওকে হাতে নাতে ধরব।
এটা বলেই রাজ অনন্যার গাড়ি বের করলো আর সবাই মিলে অভিনবের ট্যাক্সিকে ফলো করতে শুরু করলো। রাজ তাড়াতাড়ি যাও। অভিনব, আজ তোকে ফাঁস করব। কোথায় যাস আর কি কীর্তি করিস সব বের করে ফেলবো। রাজ আর সবাই চিন্তায় ছিল যে অভিনব কোথায় যাবে আর কিভাবে ওকে ফাঁস করবে আর ঠাট্টা করবে, কিন্তু তারা জানতো না আজ অভিনবের এমন পরিচয় তাদের সামনে ফাঁস হতে চলেছে যা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। অভিনব কি গরিব ছেলে যে শুধু গালাগাল খাওয়ার জন্যই জামাই হয়ে এসেছে, নাকি অন্য কিছু? কোথাও যেও না, সব গোপন ফাঁস হতে চলেছে। আরে থামো থামো! পুলিশ হঠাৎ চেকপোস্টে অভিনবের ট্যাক্সিটা থামাল। রাজ নিজের গাড়িটা একটু দূরে থামিয়ে সব দেখতে লাগলো। পুলিশ ইন্সপেক্টর অভিনবকে গাড়ি থেকে নামিয়ে চেকিং শুরু করলো। তল্লাশিতে অভিনবের কাছে একটা বন্দুক পাওয়া গেল। বন্দুক দেখে ইন্সপেক্টর বলল, এটা কি? এই বন্দুক কোথা থেকে এলো? লাইসেন্স কোথায়? অভিনবের কাছে বন্দুক? যে লোকটা নিজের চাকরের কাছ থেকেও গাল খায়, পুরনো গাড়িতে পেট্রোল ভরতে 500 টাকা ধার নেয়, ওর কাছে বন্দুক এলো কোথা থেকে? তবে কি আমি অভিনবের আসল সত্যটা জানিই না? বন্ধুরা, এই অভিনব একটা অপরাধী। এখন দেখো পুলিশ কিভাবে ওর কাছ থেকে সত্য বের করে। আমি শুধু কমিশনারের সামনে মুখ খুলব। তাই নাকি? দেখো দেখো, পুলিশ কমিশনারকে চাই ওর। শোন, বেশি চালাকি করার চেষ্টা করিস না, নইলে তোকে উল্টো করে ঝুলিলে এমন মারবো যে তোর আসল পরিচয় বেরিয়ে আসবে। যে লোকটা বাড়ির চাকরদের কাছ থেকেও বকুনি খেত, আজ সে পুলিশের হাত ধরে ফেলল। আমার হাত ছাড়, নইলে লাঠি দিয়ে পেটাব। আরে ছেড়ে দাও ওনাকে। এই চিৎকার শুনে আশেপাশে সব পুলিশ ঘুরে তাকাল। অনন্যার রাজ সঙ্গে আছি, তাই উনি যেখানে যাবে আমরাও সেখানেই যাচ্ছি। ঠিক আছে, যাও। ওরা অভিনবের ট্যাক্সিকে ফলো করতে থাকলো।
ট্যাক্সিটা একটা বিশাল পুরনো গলি দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় কয়েকটা কালো গাড়ি সেই পুরনো গলি থেকে বেরিয়ে এলো। গাড়িটা অভিনবের ট্যাক্সির সামনে এসে সামনে চলতে লাগলো। তারপর আরো 3টে কালো গাড়ি অভিনবের ট্যাক্সির সঙ্গে সঙ্গে চলতে লাগলো। গরিব ডেলিভারি বয় অভিনবের প্রেমিকা ওকে ছেড়ে একটা ধনী লোকের জন্য চলে গিয়েছিল। তারপর কি হয়েছিল? প্রেমে হেরে যাওয়া অভিনব 50 ফুট উঁচু বিল্ডিংয়ের ছাদে উঠে গিয়েছিল নেশা করে। বাইভবী, আমি এই দুনিয়া ছেড়ে যাচ্ছি। তোমার অভিমান আমাকে মেরে ফেলেছে। সেই ধনী লোকটার সঙ্গে সুখে থেকো। আমি যাচ্ছি। ওর জীবনে ভাগ্য কি খেলা দেখাবে কেউ জানতো না। হঠাৎ অভিনব পড়ে গেল নুচে, কিন্তু কোথায় পড়ল সে? এটা কি? ও ঈশ্বর, আমি এখানে কিভাবে এলাম? হ্যাঁ, ছাদ থেকে পড়ে অভিনব পৌঁছে যায় শহরের সবচেয়ে সুন্দর ও ধনী মেয়ে আনান্যার বেডে, যে ওই সময় শান্তিতে ঘুমোয়েছিল। সে ঘুম থেকে উঠতেই জিজ্ঞেস করল, তুমি কে এবং আমার বেডে তুমি কি করছো? আমি জানি না কোথা থেকে এলাম। কিছুই বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। তোমার স্বপ্ন থেকে বেরিয়ে বলো তুমি কে? তুমি কি জানো আমি কে? ও ঈশ্বর, এসব কি দিদি? এই ভিখারিটা তোমার বেডরুমে কি করছে? ও, বুঝতে পেরেছি। সানি, তুমি এখানে কি করছো? না না, প্রশ্নটা আমার করা উচিত দিদি। এই ছেঁড়া লোকটা তোমার বেডরুমে কি করছে? দেখো দেখো ভাই, আমি নিজেও জানি না কিভাবে এখানে এলাম। আমি শুধু বলতে চাই আমি ছাদে ছিলাম। চুপ কর। পুলিশ আসবে আর পুরো সত্য উদ্ঘাটন করবে। না না দিদি, পুলিশকে কিছু বলিও না। হয়তো তুমি সিং পরিবারের মর্যাদা ভুলে যাচ্ছ। সিং পরিবারের সকল সিদ্ধান্ত এক ব্যক্তিই নেন, মহান রাজা হারদেব পাল সিং, আমাদের সম্মানিত দাদু। দাদুর নামে শুনে অনন্যার কপালে ঘাম জমতে শুরু হয়ে গেল। অনন্যা, হারদেব পাল সিং কেবল শহরের একজন পরিচিত ধনী মানুষ নন, তিনি ছিলেন বেশ রক্ষণশীল ও কঠোর মানুষ, পুরনো ব্যবস্থার চিন্তার অধিকারী। তিনি স্যুট পরা মানুষ, কিন্তু মানসিকতা ছিল 500 বছর পুরনো। অনায়াসে অনন্যা ভয়ে কাঁপতে লাগলো।
দাদু ফিরে এলে কি হবে সে ভাবতে লাগলো। অনন্যা, বের হও। দাদুর উচ্চ কণ্ঠ শুনে অনন্যা হতবাক হয়ে দাঁড়িয়ে গেল। দাদু, সে বুঝতে পারল হয়তো দাদু সব জানতে পেরে গেছেন, কিন্তু কিভাবে? আর কতক্ষণ তুই এই ভিকরিটার সঙ্গে পড়ে থাকবি? উঠ, দাদু তোকে দেখার অপেক্ষায় আছেন। কোথায় যাচ্ছিস ভাই? বড়রা ঠিকই বলেন, অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন দেখো, এখন কে রক্ষা করবে আমার দিদিকে দাদুর রাগ থেকে? আর তুই ডেলিভারি বয়, তোর তো যা তা হয়ে গেল। এটা শুনে অভিনব বুঝল সানি হয়তো সবকিছু করেছে। ছাদ থেকে পড়ে হয়তো অভিনব অচেতন হয়ে গিয়েছিল এবং সানি তাকে সেই অবস্থায় এখানে নিয়ে এসেছে। কিন্তু এখন অভিনবের মনের মধ্যে অন্য প্রশ্নগুলো ঘুরছিল। একজন ভাই তার বোনের সঙ্গে এমনটা করতে পারে? সে কি সত্যিই ওর ভাই? এই প্রশ্নগুলো অভিনবের মাথায় ঘুরে বেড়াচ্ছিল। এদিকে হারদেব পাল সিং একটি বড় সমস্যা বয়ে এনেছে। তোমার এত বড় সাহস, বিয়ের আগেই কোনো ছেলের সাথে সম্পর্ক রাখো? তোমাকে আমি আমার নাতনি বলতে লজ্জা পাই। দাদু, বিশ্বাস করুন, আমি জানি না এই ছেলেটাকে। মিথ্যা বলো না, আমি সব জানি, বুঝেছ? সব তোমার মা বাবার ভুল। তোকে পড়াশোনা শেখালাম, বিজনেসও করতে দিলাম, আর তুই একটা রাস্তার ছেলেকে ঘরে নিয়ে এলি। হারদেব পাল অভিনবের হাতে একটি জিনিস দেখে চমকে গেলেন। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি নিজে দাদু হয়ে নিজের নাতনির উপর হাত তুলছো। তাকে এভাবে অপমান করা, তুমি ঠিক আছো? এই কি ন্যায়? হঠাৎ পুরো ঘর নিশ্চুপ হয়ে গেল। কেউ আগে হারদেবের সঙ্গে এভাবে কথা বলেনি। এখানে একটা সাধারণ ডেলিভারি বয় শহরের একজন নামকরা মানুষের সাথে তর্ক করছে। তুই নীচ মানুষ, কি সাহসে আমার দাদুর মুখের ওপর কথা বলিস? তোকে গুলি করে মারব। সানি, ওকে ছেড়ে দাও। সানি বুঝল না কেন তার দাদা এভাবে বলছেন, কিন্তু তার কোনো উপায় ছিল না। তাকে দাদুর কথা মানতে হলো। হারদেব পাল অভিনবকে ওপরে থেকে নিচে পর্যন্ত দেখে অনন্যাকে বললেন, অনন্যা, ওই ছেলেটার নাম যাই হোক, তোকে তাকে বিয়ে করতেই হবে। না দাদা, আমি কিভাবে তার সাথে বিয়ে করব? আমি তোর নামও জানি না। ও মেয়ে, এমন নির্দোষ অভিনয় করো না। তুমি হরদেব সিং এর বিধি জানো না? নিঃশব্দে বিয়ে করো, আর তা আজই। না দাদা, আমি এই দরিদ্রটাকে বিয়ে করব না। আমি বিয়ে করব না। ঠিক আছে সানি, তোমার বোনকে ফার্ম হাউসে নিয়ে যাও, জানতো মাটিতে পুঁতে দাও। এটা শুনে অনন্যা সিং উঠে দাঁড়ালো। সে জানতো হারদেব যা বলছে তা সে বাস্তবেই করাতে পারে, কারণ এর আগেও যে কেউ সিং পরিবারের নিয়মের বিরুদ্ধে গিয়েছে তাদেরও এই এক পরিণতি হয়। অনন্যা এখন দাদুর সম্মুখে অপ্রতিরোধ্য। অভিনব জানতো যদি সে অনন্যাকে বিয়ে না করে, এক নির্দোষ মেয়ে তার জন্য প্রাণ হারাবে। তারপর আর কি, 1 ঘন্টার মধ্যেই ওই একই হলে অনন্যা ও অভিনব বিয়ে হয়ে গেল। তাদের বিয়ের প্রথম রাতে অনন্যার মাথায় কেবল একটি চিন্তা ছিল। তোমার নাম কি? অভিনব, কিন্তু আমার বাবার আদর করে ডাকেন। সে যাই হোক না কেন, আমার জানার দরকার নেই। আর একটি কথা ভালো করে শোনো, এই বিয়ে বিয়ে নয়, এটা জবরদস্তি। আমরা হয়তো স্বামী স্ত্রী, কিন্তু এই ঘরে আমাদের সম্পর্ক দুজন অপরিচিতদের মতোই। অভিনব জানতো যে রাজবাড়ির রানী অনন্যার সাথে একজন ডেলিভারি বয়ের কী বা সম্পর্ক থাকতে পারে, কিন্তু সে এটা জানতো না যে ঈশ্বর যদি তাদের মিলিয়ে দিয়ে থাকেন তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আজ আমার বন্ধু আকরামের জন্মদিনের পার্টি, আর অনন্যা, তুমি আমাদের নতুন জামাইকে সঙ্গে নিয়ে যাবে।
অনন্যা পার্টিতে যেতে চাইছিল না, কিন্তু দাদুর আদেশ অমান্য করা তার পক্ষে সম্ভব ছিল না। অনন্যার সাথে অভিনবকে যেতে বাধ্য করা হলো, কিন্তু সেখানে গিয়ে সে এমন একজনের মুখোমুখি হলো যা তাকে একেবারে অবাক করে দিল। বৈভবী, তুমি এখানে? হ্যাঁ, অভিনবের সামনে দাঁড়িয়ে ছিল তার প্রাক্তন প্রেমিকা বৈভবী, যার থেকে অভিনব ভালোবাসায় বিশ্বাসঘাতকতা পেয়ে ছাদে উঠেছিল। কিছুদিন আগেই শহরের নামকরা ধনী দেবান তার প্রেমে পড়ে যায়, আর বৈভবী অভিনবের সাথে সম্পর্ক ভেঙে দেয়। দেবান দেখল অভিনব বৈভবীর সাথে কথা বলছে, তাকে দেখেই বলল, বেবি, এই হতচ্ছাড়াটা কে? এ তো সেই ডেলিভারি বয়টা না, যে তোমার জন্য ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল? হ্যাঁ বেবি, এ তো সেই আজকের দেবদাস। মনে হয় ডেলিভারি দিতে এখানে এসেছে, তাই না? এদিকে সানি সেখানে এসে পৌঁছাল যে আগে থেকেই পার্টিতে ছিল। কি খবর জামাই বাবু? এখানে পিৎজা ডেলিভারি করতে এসেছো নাকি? জামাই বাবু, তোমাকে দেখে তো গরিব ঘরের ছেলে মনে হয়, কিন্তু এতটা গরিব যে ডেলিভারি বয় হয়ে গেছো। ছি 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 জামাই বাবু। সানি, তুমি এই ছেলেকে জামাইবাবু কেন বলছো? কি বলছো এসব? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে আমার বোনের বিয়ে এই ছেলেটার সাথেই হয়েছে। ও আমার বোনের স্বামী, ও আমার বোনের আদরের মিষ্টি ভালোবাসার স্বামী। এই কথা শুনে পার্টির সবাই চমকে গেল, কিন্তু সবচেয়ে বেশি অবাক হলো অন্যান্যার প্রাক্তন প্রেমিক চিরাগ। না অনন্যা, তুমি এটা করতে পারো না। আমি এত বড় লোক, আর তুমি কি না এই ভিখারিটাকে বিয়ে করলে? তোমার এমন কি হলো যে তুমি এই ভিখারিটাকে বিয়ে করলে? দাঁড়াও চিরাগ, আমিই বলছি আমার আদরের বোন কেন ওকে বিয়ে করেছে। এরপর সানি নাটকীয়ভাবে সেখানে উপস্থিত সবার সামনে সেই অদ্ভুত বিয়ের গল্পটা বলতে শুরু করলো। কিভাবে অভিনবকে অনন্যার বিছানায় পাওয়া গিয়েছিল, কিভাবে দাদু তাদের বিয়ের আদেশ দিয়েছিলেন। সব শুনে সবাই চুপ হয়ে গেল, সবাই চলে যাচ্ছিল। অনন্যার চোখে জল এসে গেল, সে কাঁদতে কাঁদতে দৌড়ে সেখান থেকে চলে গেল। অভিনব অনন্যার পেছন পেছন বেরোতে যাচ্ছিল, কিন্তু সানি তাকে আটকে দিল। সে অভিনবের হাত ধরল। আরে জামাই বাবু, কোথায় যাচ্ছ? তুমি তো আমাদের গর্ব। এসো এসো জামাই বাবু, তোমার জন্য এই চেয়ারটা বিশেষভাবে বানানো হয়েছে। এই বলে সানি অভিনবকে সুন্দর কিন্তু বিপজ্জনক দেখতে একটা চেয়ারে বসার জন্য ইশারা করল। আরে সানি, পাগল নাকি? ও এই চেয়ারে বসতে পারে না। তুই তো জানিস এটা কার চেয়ার, তাই না? তুই চুপ কর দেবান। আমার জামাই বাবুকে কিভাবে সম্মান জানাতে হয় সেটা আমি জানি। হ্যাঁ, ও যেই হোক না কেন আমাদের বন্ধু সানির জামাই বাবু, তো ওকে তো সম্মান দেখাতেই হবে, তাই না? অবশ্যই দেখাতে হবে, কেন দেখাবো না? চিরাগের কথা শুনে দেবান ব্যাপারটা বুঝলো। সানি মনে মনে অভিনবকে শেষ করে দেওয়ার ফোন দিয়ে আটলো। এবার এই ডেলিভারি বয়টা নিজের আসল জায়গাটা বুঝতে পারবে। এসো, তোমাকে তোমার হট সিটে বসাই। এটা তোমার জন্যই বানানো। এবার বসো। আরে জামাই বাবু, দয়া করে বসো। অভিনব চেয়ারে বসার সাথে সাথেই খুব জোরে একটা অ্যালার্ম বাজতে শুরু করলো। এসব কি হচ্ছে? তুই এটা কি করলি? তুই মাফিয়া কিং এর চেয়ারে বসেছিস, তুই তো এবার শেষ। ওই বিশেষ চেয়ারটা ছিল মাফিয়া কিং গ্যাংয়ের লিডার আকরামের, আর ওই চেয়ারে আকরাম ছাড়া অন্য কারোর বসার অনুমতি ছিল না। কোন মায়ের বেটার এত সাহস যে মাফিয়া কিং এর চেয়ারে বসেছে? স্যুট বুট পরা, হাতে দামি সিগার নিয়ে স্বয়ং আকরাম এসে হাজির হলো। অ্যালার্ম শুনে সে বুঝেছিল কেউ মাফিয়া কিং এর চেয়ারে বসার সাহস দেখিয়েছে। তুই কে? তোকে এখন আকরামের রাগ থেকে কে বাঁচাবে?
স্যার, আমাকে মাফ করে দিন, আমি এই চেয়ারটার ব্যাপারে কিছুই জানতাম না। অভিনব যখন আকরামের সামনে ক্ষমা চাইছিল তখন আকরামের চোখ আটকে গেল অভিনবের হাতের আংটায়। আংটিটার ওপর একটা বাঘ খোদাই করা ছিল। আংটিটা দেখে আকরামের মুখের ভাব হঠাৎ পাল্টে গেল। রাগের জায়গায় চোখে মুখে ভয় ফুটে উঠল। আংটিটা দেখে আকরামের যেন পুরনো কিছু মনে পড়ে গেল। টাইগার, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে ভুল করেছি, আমি সত্যিই দুঃখিত। আরে আকরাম কাকা, আপনি এই ভিখারিটার সামনে হাত জোড় করছেন কেন? তুই ওকে ভিখারি বললি? ছোট লোক কোথাকার। এই চেয়ার ওর, এই সাম্রাজ্য ওর। ওই আমাদের মাফিয়া কিং গ্যাংয়ের আসল মালিক, আমাদের টাইগার। ওই আসল টাইগার। হে ভগবান! কেন আকরামের মতো একজন ভয়ঙ্কর ডন অভিনবের সামনে মাথা নত করল? কেনই বা সে অভিনবকে টাইগার বলে ডাকল? আকরাম কি অভিনবকে চিনতে পেরেছিল? অভিনব ওরে টাইগারের গল্প কোন নতুন মোড় নেবে? আকরামকে নিজের পায়ের কাছে নতজানু হতে দেখে অভিনবর মনে এলো যেন তার গোপন রহস্য অনন্যার সামনে ফাঁস হয়ে যায়। তাই সে আকরামকে পা থেকে তুলে গম্ভীর দৃষ্টিতে তাকালো। আকরাম বুঝে গেল টাইগার এখনই তার আসল পরিচয় প্রকাশ করতে চায় না। তখন অভিনব বলল, কি ভাই আকরাম, তোমার মজার স্বভাব আজও যায়নি? কি করব, এত বছর পর দেখা হয়েছে, একটু মজা তো চলেই। ওদের এমন হাসি ঠাট্টা দেখে সানি হতভম্ব হয়ে গেল। সে চুপচাপ কিছু না বলে জায়গা ছেড়ে চলে গেল। অন্যদিকে অনন্যা অভিনবর পরিচয় দেখে অবাক হয়েছিল, কিন্তু এত ব্যস্ত ছিল যে প্রশ্ন করারই সময় পায়নি। তারপর তারা দুজনেই বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে অভিনবর আবার আক্রমের সঙ্গে দেখা করার কথা ছিল। অভিনব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে আক্রমের কাছে পৌঁছল। আক্রম তাকে দেখে খুশিতে বলল, অবশেষে আমরা তোমাকে খুঁজে পেয়েছি টাইগার। হ্যাঁ টাইগার, আমি গত 18 বছর ধরে তোমাকে খুঁজছি। তুমি আমাদের টাইগার, আমাদের হাজার হাজার কোটি টাকার বিজনেস এম্পায়ারের উত্তরাধিকারী, যা আমরা 3 জন বন্ধু, আমি, তোমার বাবা সঞ্জয় আর রানা মিলে শুরু করেছিলাম। এ কথা বলে আক্রম দেয়ালে ঝোলানো একটি ছবির দিকে ইঙ্গিত করল, যেখানে সঞ্জয়, আক্রম এবং রানা 3 জনই ছিল। রানাকে দেখে অভিনব চমকে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল সেই দিন যেদিন তার বাবাকে গুলি করেছিল রানা। বন্ধু হয়েও রানা অভিনবর বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। অভিনবর চোখ রাগে লাল হয়ে গেল। আক্রম জিজ্ঞেস করল, কি হলো, এত রাগ কেন? অভিনব বলল, না, আমি ঠিক আছি। আপনি কিছু বলছিলেন না? হ্যাঁ, আমি তোমাকে আমাদের কোম্পানি দ্য মাফিয়া কিং সম্পর্কে কিছু বলতে চাইছিলাম। আমরা 3 জন মিলে এটা বলেছিলাম, যার নাম শুনে রাজনীতিবিদ, সেলিব্রিটি, এমনকি দেশের বড় বড় মানুষ পর্যন্ত কাঁপত। কিন্তু তোমার বাবার মৃত্যুর পর সব ভেঙে পড়ল। তারপর আমাদের অনেক শত্রু তৈরি হলো। তাদের মধ্যে একজন হলো দিগপাল সিং রাওয়াত। সে বহু বছর ধরে তোমাকে খুঁজছে। সে তোমাকে মেরে আমাদের নাম মুছে ফেলতে চায়। এখন মাফিয়া কিংয়ের কাজ সামলাচ্ছে রানার ছেলে মন্টি। কিন্তু আজ থেকে কিছু সিদ্ধান্ত তোমার হাতে থাকবে টাইগার। তোমার বাবার কাজ এখন তোমাকেই এগিয়ে নিয়ে যেতে হবে। এ কথা শুনে অভিনব হতবাক হয়ে গেল। কাল পর্যন্ত যার পকেটে 100 টাকাও ছিল না, আজ সে হয়ে গেল 1000 কোটি টাকার কোম্পানির মালিক। এরপর অভিনব নিজের চাকরিতে গেল। বস তাকে খুব বকাবকি করল, কারণ আগের দিন সে কাজে আসেনি আর তার অনুপস্থিতিতে কোম্পানির অনেক ক্ষতি হয়েছিল। শেষে বস তাকে চাকরি থেকে বের করে দিল। অভিনব শান্তভাবে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু এই মাসের বেতনটা দিয়ে দিন। বস বলল, তোমার জন্য যে ক্ষতি হয়েছে সেটা তোমার বেতনে পূরণই হবে না। তোমার ভাগ্য ভালো আমি তোর উপর পুলিশ ডাকিনি, এখন এখান থেকে বের হয়ে যা। অভিনব বলল, আমি পুরো মাস কাজ করেছি, একদিন না আসায় 25,000 টাকার ক্ষতি হলো, তবু আমি বেতন না পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না। বস হেসে বলল, ভালো, ঠিক আছে, এখনই দিচ্ছি তোর বেতন। সে ডেস্কে রাখা ঘন্টা বাজালো। অবিলম্বে দরজা খুলে 4 জন বাউন্সার ঢুকে পড়ল। বস বলল, ওকে তুলে বাইরে ছুঁড়ে ফেলে দাও তো। বাউন্সাররা ঝাঁপিয়ে পড়ল, কিন্তু অভিনব তাদের সবাইকে এক এক করে মাটিতে ফেলে দিল।
মুহূর্তেই ঘরে সবাই অচল। বস অবাক হয়ে গেল। অভিনব এগিয়ে এসে বলল, চুপচাপ আমার বেতনটা দিন। বস ভয়ে কাঁপতে কাঁপতে ড্রয়ার থেকে চেক বের করল, পরিমাণ লিখল, আর কাঁপা হাতে চেকটা অভিনবের দিকে বাড়িয়ে দিল। অভিনব চেকটা দেখে হাসল আর অফিস থেকে বেরিয়ে গেল। ঠিক তখনই তার ফোনে এক অচেনা নম্বর থেকে কল এলো। হ্যালো, অভিনব বলল। হ্যালো টাইগার, আমি আকরাম বলছি। হ্যাঁ বলুন। তোমাকে আমি কারো সঙ্গে দেখা করাতে চাই। সে আমাদের মাফিয়া দুনিয়ার খুব বড় নাম, তোমার বাবার আর আমার ঘনিষ্ঠ বন্ধু বলরাজ। আমি চাই বলরাজ জানুক যে টাইগার ফিরে এসেছে। আজ সন্ধ্যায় হোটেল সাফায়ারে ডিনারের জন্য চলে আসো, আমি ঠিকানা পাঠাচ্ছি। বলরাজ নামটা শুনে অভিনব অবাক হয়ে গেল। সেই নাম আগেও শুনেছে। এই শহরে বলরাজ নামের মানুষকে সবাই চিনত, এমনকি শিশুরাও তার নাম শুনে ভয় পেত। তাই অভিনবেরও একটু ভয় লাগছিল। যার সঙ্গে দেখা করতে সে ভয় পাচ্ছিল, আসলে অভিনব হতে চলেছিল তারই নতুন বস। তুমি কি সত্যিই মনে করো আমার বলরাজজির সাথে দেখা করা উচিত? এখন অভিনব আকরামকে এটা জিজ্ঞেস করল। সে এখনো বলরাজ নামটা শুনে কাঁপছিল। আকরামও তার ঘাবড়ানি বুঝে গিয়েছিল। তখন সে হেসে বলল, বলরাজজি নয়, শুধু বলরাজ। তুমি টাইগার, আর জঙ্গলের সব জন্তু টাইগারের নামের সাথে জি লাগায়, কিন্তু টাইগার কারোর নামের সাথে জি লাগায় না। চলো, দেখা হবে সন্ধ্যায়। এতটুকু বলে আকরাম ফোনটা রেখে দিল, আর মুহূর্তের মধ্যেই অভিনবকে ঠিকানা পাঠিয়ে দিল। সন্ধ্যায় অভিনব হোটেল স্যাফায়ারে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করল। সে সাদা রঙের শার্ট আর কালো প্যান্ট পরে নিল। অভিনবের কাছে পড়ার মতো এর থেকে ভালো আর কিছু ছিল না। সে নিজের বাড়ি থেকে একটা ক্যাব নিল আর সোজা হোটেল স্যাফায়ারে পৌঁছে গেল। যখন সে হোটেলটাকে বাইরে থেকে দেখল, তখন সে চেয়ে থাকল। এত বড় হোটেল সে আগে এত কাছে থেকে কখনো দেখেনি। আকরাম তাকে ভেতরে আসতে ইশারা করল। অভিনব আকরামের পেছনে হাঁটছিল। তার মনে হচ্ছিল বলরাজও তার ভারী পায়ের আওয়াজ নিয়ে পেছনে আসছে। কিছুক্ষণ পর তারা হোটেলের এক বিলাসবহুল ঘরের বাইরে এসে দাঁড়ালো। ভেতরে ঢোকার আগে এক চিফ সিকিউরিটি অফিসার তাদের কাছে এলো আর জিজ্ঞেস করল, ওয়েলকাম বস, ক্যান আই গেট ইউ সামথিং? আকরাম উত্তর দিল, হ্যাঁ, আমাদের কাছে কোন কোন লিকান আছে তার একটা লিস্ট পাঠিয়ে দাও। চিফ সিকিউরিটি অফিসার হেসে বলল, স্যার, যদি আপনি না চান তবে আমি সব নামই মুখস্থ বলে দিতে পারি। আমাদের কাছে স্কচ আছে, যেটার দাম 5 লাখ, ভোটকা 8 লাখ, উইস্কি 10 লাখ, আর জিন 12 লাখ। সব দাম শুনে অভিনব হতবম্ব হয়ে গেল। আকরাম বলে উঠল, আজ আমাদের এখানে খুব বিশেষ অতিথি এসেছেন, তাই সবচেয়ে দামি যেটা আছে সেটাই নিয়ে এসো, আর সঙ্গে বাকি সবও নিয়ে এসো। চিফ সিকিউরিটি অফিসার মাথা নেড়ে বলল, আন্ডারস্টুড স্যার। তারপর সে সেখান থেকে চলে গেল। এদিকে আকরাম বলরাজকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে এখানে একটা খুব জরুরি খবর দেওয়ার জন্য ডেকেছি। আমরা সঞ্জয়ের ছেলে টাইগারকে খুঁজে পেয়েছি, কিন্তু সে এখনো আন্ডার কভার আছে, তাই তোমার সাথে বাইরে মেলাতে পারিনি। আকরাম এতটা বলতেই দুইজন চিফ সিকিউরিটি অফিসার ভেতরে এসে ওয়াইন আর অন্যান্য জিনিস টেবিলে রাখল। চিফ সিকিউরিটি অফিসার জিজ্ঞেস করল, এনিথিং এলস স্যার? আকরাম মাথা নেড়ে বলল, না। তারপর তাদের চলে যেতে ইশারা করল। দুজন অফিসার সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে বলরাজ বোতলটা তুলে নিজের গ্লাসে ঢালতে শুরু করল। বোতলটা নামিয়ে রেখে একবার অভিনবের দিকে তাকালো আর বলল, তাহলে এটাই আমাদের টাইগার? বলরাজ বলল আর গ্লাস ঠোঁটে লাগালো। গ্লাসের ভেতর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে অভিনবকে দেখছিল। আকরাম বলল, হ্যাঁ, এটাই আমাদের টাইগার। আমি চাইছিলাম সে আমাদের টিমের বড় বড় সদস্যদের সাথে দেখা করুক। একবার সবাইকে দেখার পর যেভাবে এগোনো দরকার সেইভাবে আমাদের টিমকে টাইগারই লিড করবে। বলরাজ হেসে বলল, সো আকরাম, কিন্তু আমার একটু হাসি পাচ্ছে। মাফ করো বন্ধু, তবে সব কথা তুমিই বলছো। আমাদের টাইগার কি গঙ্গা নাকি? আকরাম তৎক্ষণাৎ বলল, তোমার টাইগারকে নিয়ে এভাবে কথা বলা উচিত নয়। এটা শুনে অভিনব হেসে ফেলল। অভিনব হেসে বলল, আমাকে তোমার কথা বলা ভালো লেগেছে। তুমি বস হতে পারো, কিন্তু ভুলে যেও না তুমি কার সামনে বসে আছো। আমি টাইগার, আর আমি বোবা নই।
আমি এসেছি আমার গদি নিতে। শুধু একরমের প্রশংসায় কাজ চলবে না বন্ধু। আমি আশা করিনি তুমি এভাবে বলবে। তুমি বলছো প্রমাণ দিতে হবে। ঠিক আছে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি। এটা শুনে একরমের কান খাড়া হয়ে গেল। সে জানতো বলরাজ এবার কি করবে। বলরাজ কঠিন স্বরে বলল, যদি হারো তবে ভুলে যেও তুমি টাইগার। আমাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে গুরগাঁও থেকে যত দূরে সম্ভব গিয়ে সেটেল হয়ে যেও। একরম ঘাবড়ে গিয়ে বলল, না বলরাজ, এটা ঠিক হচ্ছে না। বলরাজ উত্তর পাওয়ার জন্য অভিনবের দিকে তাকালো। একরম অভিনবের দিকে তাকিয়ে মাথা নেড়ে দিল। অভিনব এবার একরমের দিক থেকে চোখ সরিয়ে বলরাজের দিকে তাকালো, নিজের গ্লাস তুলে নিল, এক নিঃশ্বাসে সব মদ গিলে ফেলল আর জোরে টেমলে গ্লাস ছুঁড়ে মারল। অভিনব গর্জে উঠল, কবে হবে লড়াই? এটা শুনে বলরাজের মুখে হাসি ফুটল। একরমে তো তখনই মাথা ঘুরে গেল। না টাইগার, হোল্ড হোল্ড, তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই। আকরাম বলল অভিনবকে। সে কোনোভাবেই অভিনবকে সমস্যায় ফেলতে চাইছিল না। আকরাম, আমি যা করছি নিজের ইচ্ছেতে করছি। বলরাজ আজ আমার সামনে যা বলছে, আমি চাই না আগামীতে কোনো যে সে আমার পেছনে বাজে কথা বলুক। শান্ত স্বরে উত্তর দিল অভিনব আর সরাসরি বলরাজের চোখের দিকে তাকালো। যখন আকরাম অভিনবর চোখে সেই দৃঢ় ভঙ্গি দেখল, তখন সে গভীর একটা শ্বাস নিল আর সব ছেড়ে দিল উপরের ভরসায়। প্রায় 1 ঘন্টা পরে বলরাজ অভিনব আর আকরামকে নিয়ে তার প্রাইভেট অ্যারেনায় এলো। এটাই সেই জায়গা যেখানে বলরাজ প্রায়ই লড়াই করত। তো আকরাম মিয়া, কার উপর বাজি ধরবে? চিৎকার করে বলল বলরাজ। এটা কি বোকা ধরনের প্রশ্ন বলরাজ? টাইগার থাকা অবস্থায় অন্য কারো উপর বাজি ধরা যায় নাকি? মুচকি হেসে জবাব দিল আকরাম। বলরাজ দাঁত খিচিয়ে বলল, খুব খারাপভাবে পেটাবো, লুকানোর জায়গা পাবে না। বলে সে রিংয়ে ঢুকে পড়ল। লড়াই শুরু হলো আর বলরাজ গর্জন করতে করতে অভিনবর দিকে ছুটল। প্রথম ঘুষিটা মারতেই অভিনব মুহূর্তের জন্য থমকে গেল। বলরাজ যেন কোনো হাতির মতো লাগছিল। তার ঘুষি অভিনবর নাক ভাঙতে যাচ্ছিল। এর আগেই অভিনব সজাগ হয়ে মাথা নিচু করে নিল। বলরাজের ঘুষি ফাঁকা গেল। সেই ঘুরে অভিনবর দিকে তাকালো। তার মুখে ছিল হাসি। আবার দৌড়ে এলো। এইবার আবার আকাশে ঘুষি তুলল। অভিনব মাথা নিচু করে পাশ ঘুরে বলরাজের পিঠে জোরে একটা লাথি মারল। ধপাহাস করে পড়ে গেল বলরাজ। অভিনব তখন রিংয়ের অন্য কোণায় দাঁড়িয়ে পড়ল। বলরাজ আবার রেগে গেল, আবার দৌড়িয়ে এলো অভিনবর দিকে। অভিনব নিচু হয়ে তার পায়ে লাথি মারল। বলরাজ এবারও সামলে উঠতে পারল না, ধপাস করে মাটিতে পড়ে গেল। এ দেখে আকরাম হো হো করে হাসল। সারেন্ডার করে দাও বলরাজ, নিজের রেকর্ড নষ্ট করছো কেন? আমি কারোকে বলবো না যে তুমি টাইগারের কাছে হেরেছিলে। রাগে বলরাজ মাটিতে ঘুষি মারল আর ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো। এরপর সে একের পর এক ঘুষি ছুটতে শুরু করলো অভিনবের দিকে। অভিনব নিজেকে বাঁচাতে থাকলো। শেষে ঠিক যখন বলরাজের ঘুষি অভিনবের মুখে পড়তে যাচ্ছিল, অভিনব সেটা ধরে ফেলল আর সজোরে বলরাজের পেটে এক ঘুষি বসিয়ে দিল। বলরাজ ব্যথায় কুঁজো হয়ে গেল। এতেই অভিনব পিছন থেকে তার কোমর চেপে ধরল আর তাকে আকাশে তুলে ফেলল। এ দৃশ্য দেখে আকরামের মুখ হাঁ হয়ে গেল। অভিনব এক মুহূর্ত বলরাজকে বাতাসে ধরে রেখে তাকে উল্টে মাটিতে আছাড় মারল। চিৎকার বেরিয়ে এলো বলরাজের মুখ থেকে। বিস্ময়ে বলল, এ তুমি কোথা থেকে শিখলে? এটা শেখা নয়, এটা টাইগারের উত্তরাধিকার, অভিনব জবাব দিল। এমন সময় আকরাম দৌড়ে এলো আর অভিনবকে জড়িয়ে ধরল। বলরাজকে খেপাতে খেপাতে চিৎকার করে উঠল, টাইগার টাইগার টাইগার। বলরাজের কোমরে মচকানো লেগেছিল, কিন্তু সে হেসে অভিনবকে বলল, চলো, আজকের পার্টি আমার তরফ থেকে, মদ খেতে হবে। আকরাম মজা করে বলল, এভাবে না, বলতে হবে, টাইগার আপনি কি আমার সাথে মদ খেতে পছন্দ করবেন? বলরাজ হেসে অভিনবের সামনে মাথা নত করল। অভিনব হাসতে হাসতে তার কাঁধ ধরে উঠিয়ে দিল আর বলল, কেন নয়?
ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠল। সে দেখল অনন্যার ফোন। হ্যাঁ অনন্যা, অভিনব বলল। অনন্যা ফোনে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমার মা বাবা ফিরে এসেছে, যা কিছু ঘটেছে সব জেনে গেছে। তারা তোমার সাথে দেখা করতে চায়, তুমি এখনই দাদার বাড়িতে চলে আসো। ফোনটা পকেটে রাখল ইনাব। আকরাম তার কাছে এসে জিজ্ঞেস করল, কি হলো, সব ঠিক আছে তো? হ্যাঁ আকরাম, দুঃখিত বলরাজ, আমি তোমাদের সাথে যেতে পারবো না। আমাকে এখন শ্বশুর বাড়ি যেতে হবে, শ্বশুর এসেছে। শ্বশুর বাড়ি? তুমি কবে বিয়ে করলে? অভিনব শান্তভাবে উত্তর দিল, লম্বা গল্প, পরে বলবো। বলরাজ আবার বলল, তাহলে আকরাম, আমাদের মনটিকে খবর দেওয়া উচিত নয়? না, এখনই না। যতদিন না ব্যাপারগুলো পরিষ্কার হচ্ছে, কারুর কিছু জানা উচিত নয় যে টাইগার ফিরে এসেছে। মনটি যা করছে করতে দাও। অভিনব হাত নাড়িয়ে বলল, চলো আমি চলি। আকরাম, মনে আছে তো কাল থেকে আমার নতুন চাকরি শুরু? আকরাম হেসে বলল, হ্যাঁ, কাল তুমি অফিসে চলে এসো, আমি আমার সেক্রেটারিকে বলে দেব, তোমার কাজ হয়ে যাবে। এই কথা শুনে অভিনব আকরাম আর বলরাজের সাথে হাত মেলালো আর বাইরে বেরিয়ে গেল। সে নিজের যাওয়ার জন্য একটা ক্যাব বুক করে রেখেছিল। যেইমাত্র সে ক্যাবে বসতে যাচ্ছিল, ঠিক তখনই আকরাম দৌড়ে তার দিকে আসতে লাগলো। অভিনব দেখল তার হাতে কিছু একটা আছে। কিছুক্ষণের মধ্যে আকরাম কাছে এসে একটা ছোট ব্যাগ অভিনবর হাতে দিয়ে দিল। এতে কি আছে? অভিনব জিজ্ঞেস করলো। আকরাম বলল, ওই মদ যা আমরা হোটেলে খেয়েছিলাম, এটা তোমার শ্বশুর শাশুড়িকে খাওয়াবে। ওদের পূর্বপুরুষেরাও এত দামি মদ কোনোদিন খায়নি। আকরাম বলল। আর এই কথায় দুজনেই হেসে ফেলল। শেষে অভিনব বলল, সবকিছুর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আকরামও বলল, তোমাকেও ধন্যবাদ, ফিরে এসে আমাদের আশা আবার জাগানোর জন্য। অভিনব মুচকি হাসল এবং সেখান থেকে বেরিয়ে গেল। গাড়ি গিয়ে থামল অনন্যার বাড়ির সামনে। অভিনব নেমে এলো, গভীর শ্বাস নিল এবং ভিতরে ঢুকে গেল। সে দেখল অনন্যার মা বাবা অর্থাৎ শর্মিলা আর রাজীব সোফায় বসে আছেন। অভিনব তাদের দেখেই চিনে নিল। ওরাও অভিনবকে ভেতরে আসতে দেখে তাকিয়েছিলেন। অভিনব যতটা সুন্দর করে হাসতে পারত ততটাই করে হাসছিল। সে বলল, নমস্কার মা। নমস্কার বাবা। এটা আমি আপনাদের জন্য এনেছি। অভিনব একটু দ্বিধা নিয়ে বলল এবং বোতলটা তানের দিকে বাড়িয়ে দিল। শর্মিলা অভিনবকে দেখেই মুখ ফিরিয়ে নিলেন। কিন্তু রাজীবের চোখ বোতলের ওপর পড়তেই সে সঙ্গে সঙ্গে অভিনবর হাত থেকে সেটা নিয়ে নিল। ওহ, বেশ দামি মনে হচ্ছে। মাই গড, কি দারুণ গন্ধ, রাজীব বলল এবং বোতলটা শর্মিলার দিকে বাড়িয়ে দিল। শর্মিলা সেটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তুমিও নাকি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এটা কোথাও থেকে চুরি করে এনেছে। তুমি কি মনে করো এরকম একটা লোক এত দামি মদ কিনতে পারবে? যা কিছু হয়েছে সবই আমরা জানি। অনন্যাও জানে না কিভাবে সব হলো। আমারও মনে হয় এর মধ্যে নিশ্চয়ই কোনো বড় গন্ডগোল আছে। কিন্তু যাই হোক, এখন তোমার আর অনন্যার যে সম্পর্ক হয়েছে তা বদলানো যাবে না। অভিনব মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আসলে যা কিছু হয়েছে তার কোনো আফসোস তার ছিল না, কারণ যদি সে অনন্যার সঙ্গে দেখা না করত তাহলে আকরামের সঙ্গেও কখনো দেখা হতো না। একই সঙ্গে সে চাইতো না বাইরের দুনিয়ায় অনন্যার নাম খারাপ হোক, তাই সেও চাইতো না এই বিয়ে ভেঙে যাক। রাজীবের পর জিজ্ঞেস করল, তাহলে তুমি কি কাজ করো? অভিনব একটু থেমে বলল, আমি ডেলিভারি বয়ের কাজ করতাম, কিন্তু আজ আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। এই কথাগুলো যেন বোমার মতো রাজীব আর শর্মিলার উপর আছড়ে পড়ল। শর্মিলা কিছু বলার আগেই রাজীব বলল, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে যত দ্রুত সম্ভব একটা নতুন চাকরি খুঁজে নিতে হবে। এখন তুমি যেতে পারো। রাজীব শান্তভাবে বলল। অভিনব উঠে দাঁড়িয়ে বেরোতে লাগলো। ঠিক তখনই শর্মিলার রাগ চরমে পৌঁছল। সে অভিনবর পেছনে বলে উঠল, দেখো কি বেহায়া, ওর ওভার কনফিডেন্সটা দেখো। পকেটে 10 টাকা নেই, কিন্তু হাঁটছে এমন ভঙ্গিতে যেন জঙ্গলের বাঘ। যাগ্গে, এমন কনফিডেন্সের কোনো দাম নেই। আর চাকরি মানে এই নয় যে কাল গিয়ে পার্কিং লটে বসে গাড়ির রসিদ কেটে দেবে। আমার মানে হচ্ছে একটা আসল চাকরি। যদি কালকের মধ্যে তুমি সেই চাকরিটা পেয়ে যাও, তাহলে তুমি যা বলেছ সেটা নিয়ে আমি ভেবে দেখতে পারবো। শর্মিলার মুখে এসব কথা শুনে অভিনবর মুখে এক বড় হাসি ফুটে উঠল। শর্মিলা জানত না অভিনব আসলে কে এবং তার পেছনে কার হাত আছে। অভিনব মুচকে হেসে মাথা নাড়ল এবং ভিতরে ঢুকে গেল। রাত তখন অনেক হয়েছে। সে জানত এ সময়ে নিজের বাড়ি যাওয়া সম্ভব নয়। সে ভাবল,
অনন্যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে। কি আছে, রাত হয়ে গেছে, আমি তো নিজের বাড়ি যেতে পারবো না, আমাকে ঘুমানোর জায়গা দরকার। তুমি তো আমাকে এখানে তোমার মা বাবার সঙ্গে দেখা করাতে ডেকেছিলে, তাহলে এখন আমায় জায়গা দাও। অনন্যা বলল, তুমি কি মনে করো আমি আবার তোমাকে আমার ঘরে ঢুকতে দেব? তাহলে আমি কোথায় যাব? আমার কিছু যায় আসে না, বলে অনন্যা দরজা বন্ধ করে দিল। দরজার অন্য পাশ থেকে চেঁচিয়ে বলল, নকরদের জায়গা মালিকদের ঘরে নয়, বাড়ির স্টোর রুমেই হয়। এটা শুনে অভিনব খুব কষ্ট পেল, কিন্তু সেই বা কি করতে পারে। সে শুধু বন্ধ দরজাটার দিকে তাকালো এবং হতাশ হয়ে মাথা নাড়ল। ওর জানা ছিল যে বাকি ঘরগুলোতেও ওর জন্য আর কোনো জায়গা পাওয়া যাবে না, তাই যেখানে বাড়ির চাকররা ঘুমাতো অভিনব সেখানে চলে গেল। সেখানে কপাল ভালো থাকায় ও একটা খালি খাট পেল এবং গিয়ে শুয়ে পড়ল। অভিনব বুঝতেই পারল না কখন ঘুমিয়ে পড়ল আর কখন সকাল হয়ে গেল। সে তাড়াতাড়ি তৈরি হয়ে একে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পৌঁছে গেল। যেইমাত্র সে ক্যাব থেকে নামল, সবার আগে তার চোখ পড়ল সানির ওপর। সানিও ওকে দেখল এবং ধূর্ত হাসি দিয়ে বলল, আরে দেখো তো কে এসেছে। সিকিউরিটি। সে চাইছিল না যে অভিনব ভেতরে ঢুকুক। সানির এক ডাকেই নিরাপত্তা রক্ষীরা এসে দাঁড়াল। সে আকরামকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু তার আগে এক সুন্দরী মেয়ে কালো স্কার্ট আর সাদা শার্ট পরে তার দিকে আসতে লাগল। এসে মেয়েটি সিকিউরিটি গার্ডদের বলল, তোমরা যেতে পারো, সে আমার সঙ্গে এসেছে। এ কথা বলে সে অভিনবের দিকে তাকালো। এটা দেখে সানির তো মাথাই ঘুরে গেল। ওই দিন পার্টিতে যেমন হয়েছিল তেমনি এখানেও অভিনব সানিকে ভুল প্রমাণ করল। এর আগেই যে সানি কিছু বলতো, আকরামের সেক্রেটারি জেনি তাকে চুপ থাকতে ইশারা করে দিল। অভিনব সানির মুখে হতাশার ছায়া দেখে বেশ আনন্দ পাচ্ছিল। সে হাসল এবং জেনির সঙ্গে ভেতরে ঢুকে গেল। আকরাম কি তোমাকে বলেছে কেন আমি এসেছি? এটা শুনেই জেনির কান খাড়া হয়ে গেল। একজন যে এখানে চাকরির জন্য এসেছে, সে আবার আকরামকে নাম ধরে ডাকছে। এটা অদ্ভুত লাগলো জেনির কাছে। সে কোনো উত্তর দিল না। নিজের অফিসের দরজা খুলে ভেতরে ঢুকল। অভিনব তার পেছন পেছন গিয়ে বলল, তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি। সরি, জেনি বলল। যেভাবে সে সরি বলল, অভিনব বুঝে গেল যে মেয়েটি তাকে পছন্দ করে না। এমন সময় জেনি টেবিলে রাখা একটা কাগজ তুলে অভিনবর হাতে দিল। অভিনব কাগজটা নিয়ে পড়তে শুরু করল। ওই কাগজে অভিনব কোন কোন চাকরি করতে পারে সেগুলোর নাম লেখা ছিল। তালিকায় কিছু চাকরির পাশে তারা চিহ্ন দেওয়া ছিল। সে জেনির দিকে তাকিয়ে বলল, এখানে তারা চিহ্ন কেন আছে? তারা দেওয়া মানে হচ্ছে ওই পদগুলোতে ইতিমধ্যেই কেউ কাজ করছে, তাই নতুন করে লোক নেওয়া হচ্ছে না। তুমি চা নেবে নাকি কফি? অভিনব উত্তর না দিয়ে বলল, আমি ম্যানেজার হতে চাই। জেনি অবাক হয়ে বলল, কিন্তু ম্যানেজারের পোস্টেও তো তারা দেওয়া আছে। যেখানে আগে থেকেই কেউ বসে আছে সেখানে তুমি কিভাবে বসবে? তুমি কি বলতে চাইছো ওই কর্মীকে বরখাস্ত করতে? অভিনব বলল, আমি তো তা বলিনি। আমি শুধু জানি তুমি আমাকে লিস্ট দিয়েছিলে। আমি সেখান থেকে নিজের পছন্দের পদ বেছে নিয়েছি। এবার সামনে কি করতে হবে সেটা তুমি দেখো। জেনি বলল, ঠিক আছে মিস্টার অভিনব, তাহলে এখন তোমার সম্পর্কে কিছু তথ্য আমার দরকার হবে, আর তোমার অফিস কাল থেকে শুরু হয়ে যাবে। অভিনব মাথা নাড়ল এবং সেখান থেকে বেরিয়ে গেল। সানি এখনও বুঝতে পারছিল না যে আসলে অভিনব ওখানে কি কাজ করতে এসেছিল। এদিকে অভিনব ভাবল, কাল থেকে চাকরিতে যেতে হলে তার নতুন কাপড়ের দরকার হবে। কাপড়ের সঙ্গে সঙ্গে ফোনটাও বদলাতে হবে। আকরাম দেওয়া চেকটা তার পকেটেই ছিল। অভিনব সেটি দিয়ে টাকা তুলতে ব্যাংকে গেল। সেখানে তার দেখা হয়ে গেল প্রণবের সঙ্গে। প্রণব তাদের মধ্যে একজন ছিল যে অভিনবের দারিদ্র্য নিয়ে ঠাট্টা করত। অভিনবকে ব্যাংকে ঢুকতে দেখে সে বলল, আরে বাহ, দেখো তো কে এসছে। প্রণব নিজে একজন ব্যাংকার ছিল। সে যদিও কোটিপতি ছিল না, তবে ভালোই টাকা পয়সা ছিল তার কাছে। দেখতেও সে যথেষ্ট স্মার্ট ছিল। সে অভিনবকে চিনত, কারণ অভিনব প্রায়ই ডেলিভারির কাজে এই ব্যাংকে আসত। যদিও চেহারায় অভিনবের কাছে সে কিছুই না, তবুও দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল, টাকার। অভিনব বলল, আমাকে কিছু টাকা তুলতে হবে।
সে চেকটা প্রণবকে দেখাতে লাগলো। প্রণব না দেখেই বলল, তুমি জানো তো চেক দিয়ে শুধু বড় অঙ্কের টাকা তোলা যায়। এটা এত বড় অঙ্ক যে কাউন্টার থেকে তোলা সম্ভব নয়, তাই আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। এটা শুনে প্রণব জোরে জোরে হেসে উঠল আর বলল, এর দরকার নেই, তুমি তোমার চেকটা দেখাও। অভিনব রেগে গিয়ে চেকটা প্রণবকে দেখালো। প্রণব না দেখেই সবার সামনে সেই চেক ছিঁড়ে ফেলল। অভিনব চিৎকার করে উঠল, তোমার মাথা খারাপ নাকি? সিকিউরিটি এসে ওকে টেনে বাইরে বের করে দিল। প্রণব বলল, এ লোক ভুয়া চেক নিয়ে এসে ব্যাংক কর্মীদের বোকা বানায়। এখন পুলিশ ডেকে তোমাকে ভেতরে ঢুকিয়ে দেব। এখন অভিনব তার ছেঁড়া চেকের টুকরোগুলো মুঠোয় ভরে রাগে মুঠো শক্ত করে ফেলল। এতেই সিকিউরিটি গার্ডরা এসে তাকে চারদিক থেকে ঘিরে ফেলল। ছাড়ো আমাকে, ছেড়ে দাও। অভিনব গার্ডদের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তারা কিছুতেই তাকে ছাড়ছিল না। এখানে কি হচ্ছে? এই আওয়াজ আর কারো নয়, বরং বলরাজের ছিল। সে দূর থেকেই অভিনবকে চিনে ফেলেছিল। বলরাজকে দেখেই অভিনবর বুকির ভেতর স্বস্তি ফিরে এলো। এখন আর কেউ তার কিছুই করতে পারবে না। প্রণব বলরাজের দিকে তাকিয়ে বলল, সরি স্যার, আমি জানতাম না আপনি হঠাৎ এখানে চলে আসবেন। আমি তো শুধু এই লোকটাকে জালিয়াতি করতে বাধা দিচ্ছিলাম। বলরাজ অভিনবকে ওপর থেকে নিচে পর্যন্ত একবার ভালো করে দেখে গার্ডদের দিকে তাকিয়ে বলল, ছেড়ে দাও তাকে। এ কথা বলে সে ম্যানেজারের কেবিনের দিকে এগোলো এবং অভিনবকেও সঙ্গে আসার ইশারা করল। সে বলল, যদি এর কোনো দোষ থাকে তবে ম্যানেজারের জানা উচিত। তুমি যদি নিজের লেভেলে ব্যবস্থা নাও তাহলে ম্যানেজার হয়তো খারাপ মনে করবে। প্রণব মাথা নেড়ে সম্মতি জানালো। বলরাজ অভিনবকে কড়া চোখে দেখে আবার ইশারা করল ভেতরে আসতে। দুজন একসঙ্গে ম্যানেজারের বড় কেবিনে ঢুকল। ম্যানেজার তখন চেয়ারে বসে কম্পিউটারে কাজ করছিল। বলরাজ আর দৃষ্টি আকর্ষণ করার জন্য জোরে দরজা বন্ধ করল। হঠাৎ ম্যানেজারের চোখ দরজার দিকে গেল। সামনে বলরাজকে দেখে সে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। বলরাজ স্যার, আপনি এখানে? আমায় ডাক দিলেই তো আমি চলে আসতাম। বলরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আসলে আমি অন্য কাজে এসেছিলাম, কিন্তু বাইরে যে কাণ্ড দেখলাম, আগে সেটা নিয়েই তোমার সঙ্গে কথা বলা দরকার মনে হলো। তুমি জানো এ সাহেবকে? ম্যানেজার অভিনবের দিকে তাকালো। তার চোখ অভিনবের হাত হয়ে আঙুলের আংটিতে থেমে গেল। আংটির ওপর খোদাই করা সেই চিহ্ন দেখে তার মুখ হয়ে গেল। বাবা, বাপ রে বাপ, এ তো টাইগার। এ আবার কে? অবাক হয়ে অভিনব বলল, এ ওই দলের অংশ, আর তুমি সেই দলের ক্যাপ্টেন টাইগার। এর আগে যে অভিনব কিছু বলতে পারে? ম্যানেজার তার পায়ে লুটিয়ে পড়ে বলল, টাইগার, আপনি এখানে কবে থেকে আছেন? আমি আপনার জন্য কি করতে পারি? এই মুহূর্তে আপনি শুধু আমার পা থেকে উঠে দাঁড়ান, আর হ্যাঁ, এছাড়া আর কেউ জানে না যে আমি টাইগার। এ কথা শুনেই ম্যানেজার তড়িঘড়ি উঠে দাঁড়ালো এবং বলল, আপনাকে দেখে খুব ভালো লাগলো। এখন যেহেতু আপনি ফিরে এসেছেন, নিশ্চয়ই আমাদের এই বিপদ থেকে বাঁচাবেন। বলরাজ কঠিন কণ্ঠে বলল, ওসব তো হয়ে যাবে, কিন্তু আগে আপনাকে আপনার চাকরদের শিক্ষা দিতে হবে। নইলে যদি আমি শিক্ষা দিতে নামি তবে কি হবে আপনি জানেন। এরপর সে ম্যানেজারকে অভিনবের সঙ্গে যা ঘটেছে সব খুলে বলল। শুনে ম্যানেজারের রক্ত গরম হয়ে উঠল। ওদিকে যখন অভিনব আর বলরাজ ম্যানেজারের কেবিনে দাঁড়িয়েছিল, ঠিক তখনই অন্যদিকে সুইমিং পুলের ধারে এক বলিষ্ঠ লোক কালো চশমা পরে দাঁড়িয়েছিল। তার গলায় মোটা সোনার চেন, হাতে হুইস্কির গ্লাস, আর সে এক মেয়ের গাল সুহাগ করে স্পর্শ করছিল। হঠাৎ তার কানে পায়ের শব্দ এলো। দেখা গেল তার সেক্রেটারি দৌড়ে আসছে। সেক্রেটারি কাছে এসে বলল, স্যার, খবর এসেছে, টাইগার ফিরে এসেছে। এ কথা শুনেই লোকটা মেয়ের গাল থেকে হাত সরিয়ে নিল, মাথা হালকা ঝাঁকিয়ে সিগার ধরালো। সেক্রেটারি আরও কিছু বলার আগেই সে বলল, এখন নয়, সে তো সবে এসেছে, একটু লাফালাফি করতে দাও, কিন্তু এবার খাঁচায় ভরার ভুল করা যাবে না। সেক্রেটারি মাথা নেড়ে সম্মতি জানিয়ে সেখান থেকে চলে গেল। তখন পাশে দাঁড়ানো মেয়েটি জিজ্ঞেস করল,
টাইগারকে? তুমি এই সাহেবের চেক কাকে জিজ্ঞেস করে ছিঁড়েছ? অভিনবের জন্য সাহেব শব্দ প্রণবের শুনতে ভালো লাগলো না। সে বলল, স্যার, এই ডেলিভারি বয় জাল চেক নিয়ে বাঙ্কে এসেছিল। ও কি ভেবেছে আমরা এখানে লটারি খুলে বসেছি? আমি ওর চেকের ইনফরমেশন কম্পিউটারে চেক করেছিলাম, কোনো প্রাসঙ্গিক ডেটাই ছিল না। সত্যি বলছে? ম্যানেজার জিজ্ঞেস করলেন। এটা শুনে প্রণব হতবাক হয়ে গেল, আর অভিনব মনে মনে হাসল। প্রণব হচ্চকিয়ে বলল, আমি আজ থেকে আপনাকে মিথ্যে বলা শুরু করলাম কেন? তুই জানিস এই ডেলিভারি বয় কার চেক নিয়ে এসেছে? আকরম স্যারের। কি? হ্যাঁ, তুই যা করেছিস তা ঠিক ছিল, কিন্তু যদি আকরম স্যার জেনে যায় যে তুই ওনার চেকের এই দশা করেছিস, তাহলে ও তোর সঙ্গে কি করবে জানিস তো? ম্যানেজার বললেন। আকরমের নাম শুনেই প্রণবের অবস্থা খারাপ হয়ে গেল। তখন ম্যানেজার বললেন, একটা কাজ কর, টেপ আর এই ফাঁটা চেকটা নিয়ে প্রতিটা টুকরো জুড়ে দে। কি স্যার? আমি তোকে চাকরি থেকে বের করে দিচ্ছি। না স্যার, আমি কি করলাম? সাব্বাস, এটা তুই শুনতে পেয়ে গেলি, কিন্তু আগের কথাটা শুনতে পেলি না। শেষে প্রণব মনোযোগ দিয়ে চেকটা জোড়া লাগিয়ে ম্যানেজারের হাতে দিল। ম্যানেজার সেটি দেখে প্রণবকে বাইরে যাওয়ার ইঙ্গিত করলেন। প্রণব বেরিয়ে যেতেই ম্যানেজার ভেতর থেকে দরজা বন্ধ করে অভিনবের দিকে এগিয়ে এলেন। টাইগার, এত বছর ধরে তুমি কোথায় ছিলে? আগে এটা বলুন, আপনি আমার বাবার সঙ্গে কিভাবে যুক্ত? আমি ওনার টিমের একজন সদস্য, ম্যানেজার বললেন। তখন বলরাজ বলল, টাইগার ফিরে এসেছে, কিন্তু মন্টি ফিরে আসা পর্যন্ত কেউ কিছু জানতে পারবে না, নইলে খেলা শেষ হয়ে যাবে। হ্যাঁ, বলরাজ ঠিক বলছে টাইগার। আমাদের সিংহের দলে এক নেকড়ে ঢুকে পড়েছে, যে আমাদের খবর শত্রুদের দিচ্ছে। সাবধানে থাকতে হবে। নেকড়ে মানে গুপ্তচর? অভিনব জিজ্ঞেস করল। বলরাজ উত্তর দিল, হ্যাঁ, এ নিয়ে মন্টি তোমাকে বিস্তারিত বলবে। ততদিন গুহা থেকে বেরোনো যাবে না, এই অন্ধকারে থাকতে হবে। এদিকে আমাদের তোমার বাবা মানে আমাদের সঞ্জয়ের খুনিকেও খুঁজে বের করতে হবে, আর এই নেকড়ে কারা তাও জানতে হবে। এই দলে আর কার কার সঙ্গে দেখা করা বাকি আছে? এই গ্রুপে আছেন মন্টি, আকরম, বলরাজ, আমি মানে ডিকে, ইক্কা, পার্কার আর আলানা। আলানা মানে আমাদের দলে একজন মেয়ে আছে? হ্যাঁ, এর আগে ওর মা এই পদে ছিলেন, 1 বছর আগে মারা যান। তারপর আলানা এসেছে। টাইগার, সে মেয়ে নয়, আগুন, ঝড়, জলা অঙ্গারার মতো। আমি জীবনে আলানার মতো কাউকে দেখিনি। বুদ্ধি, সাহস আর তেজ তিনটেই ওর আছে। আমি বুঝতে পারছি না, অভিনব বলল। বলরাজ কাছে এসে বলল, জেদি। ওর সামনে আমার জেদ কিছুই না। গ্রুপে একটি মাত্র মেয়ে হলেও ওর সঙ্গে পেরে ওঠা আমাদের কারোর পক্ষে সম্ভব নয়। এ কথা শুনেই অভিনব বুঝে গেল বলরাজ কাকে ইঙ্গিত করছে। আলামাকে বোঝানো যে সে টাইগার, এটা অভিনবের জন্য কঠিন কাজ হতে চলেছে। তুমি ওর সঙ্গে শিগগিরই দেখা করবে, কিন্তু সে তোমার সঙ্গে দেখা করবে কিনা জানা নেই। হা 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 হা। তবু আমার মনে হয় টাইগারের জন্যে ওকে রাজি করানো কঠিন হবে না, বলরাজ বলল। যেমন ভেবেছিলাম এই লোক তেমন নয়। বলরাজের কথা শুনে ডিকের কান খাড়া হয়ে গেল। সে বলরাজের দিকে তাকিয়ে বলল, টাইগার কি তোমাকে রিঙে ফেলে দিয়েছিল? এটা শুনে বলরাজ হেসে উঠল আর মাথা নেড়ে হ্যাঁ বলল। ডিকেও হেসে উঠল। শেষে ডিকে বলল, তোমার কত টাকার দরকার? আমি চেক লিখে দিচ্ছি, আকরমের অফিস থেকে ইস্যু করিয়ে নেব। আমার এখন 1 কোটি টাকা দরকার, বাকি 49 কোটি আমার নতুন অ্যাকাউন্টে জমা দিও। এটা শুনে ডিকের টাকা আনতে বেরিয়ে গেল। ডিকে যেতেই অভিনব বলরাজের কাছে এসে বলল, একটা কথা বলবো? তুমি আলানার বিষয়ে কিছু জানো? বালরাজ তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং বলল, বেশ তো, সব কিছু জানি, আবার কিছুই জানি না। মানে তুমি তো বুঝছোই আমি কি বলতে চাই। শুধু ওকে তোমার থেকে রাগ বা বিরক্ত হওয়ার সুযোগ দিও না। যাই হোক,
এখন তোমার গাড়ির দরকার আছে। আমি আমার ম্যানেজারকে বলছি, এখান থেকে সোজা গ্লোব হোটেলে চলে যাও। সেখানে তোমার গাড়ি তোমার জন্য অপেক্ষা করছে। এখন টাকাটা আমি দিচ্ছি। পরে যখন তুমি গদিটা সামলাবে তখন আমাকে দ্বিগুণ ফেরত দেবে। এটা শুনে অভিনব জোরে হেসে উঠল। সে ব্যাংক থেকে টাকা নিয়ে বাইরে এলো, এক ট্যাক্সি নিয়ে সোজা গ্লোব মোটরসের দিকে রওনা দিল। তাড়াহুড়ো এসে বালরাজকে জিজ্ঞেস করতেও ভুলে গেল যে বালরাজ তার জন্য কোন গাড়িটা বুক করেছে। যখন সে ভেতরে ঢুকল, দেখল শোরুমের ম্যানেজার দরজার সামনে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে। অভিনবকে দেখে সে জিজ্ঞেস করল, অভিনব অগ্রওয়াল? অভিনব বলল, হ্যাঁ, আমি অভিনব অগ্রওয়াল। এটা শুনে রিসেপশনের দুজন মেয়েই চমকে উঠল, কিন্তু ম্যানেজার একদম শান্ত ছিল। বালরাজ আগেই তাকে বলে দিয়েছিল অভিনব দেখতে কেমন। চলুন আমার সঙ্গে, ম্যানেজার বলল, এবং সে এগিয়ে চলল। কিছুক্ষণ পরে অভিনব এক গ্যারেজে পৌঁছাল। বাইরে অনেকগুলো গাড়ি দাঁড়ানো ছিল। ম্যানেজার তাকে তার গাড়ির কাছে নিয়ে গেল। ওটা খুব দামি একটা গাড়ি ছিল, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল যেন পুরনো, জীর্ণ। বালরাজ ইচ্ছে করেই সেটাকে পুরনো দেখিয়েছিল, যাতে কেউ অভিনবকে গাড়ি দেখে সন্দেহ না করে। কিন্তু যখন অভিনব গাড়ির ভেতর দেখল, তার খুব ভালো লাগলো। ম্যানেজার বলল, আমি গাড়ির কাগজগুলো তৈরি করাচ্ছি, ততক্ষণে আপনি গাড়িটা দেখে নিন। ম্যানেজার চলে গেল। অভিনব ড্রাইভারের সিটে বসতে যাচ্ছিল, কিন্তু বসার আগেই সে পেছন থেকে একটা আওয়াজ শুনল। হ্যালো। ওটা এক মেয়ের কণ্ঠ ছিল। অভিনব ভাবল নিশ্চয়ই রিসেপশনের কোনো মেয়ে, কিন্তু যখন সে ঘুরে তাকালো, দেখে অবাক হয়ে গেল। সে আর কেউ নয়, চাহাত। চাহাতকে আগে অক্রমের পার্টিতে তার স্ত্রী অনন্যার সঙ্গে দেখেছিল। চাহাত ও অনন্যা বন্ধু ছিল। চাহাত বলল, তুমি এখানে গাড়ি কিনতে এসেছ? এখানে কি করতে এসেছ? অভিনব একটু তীক্ষ্ণ স্বরে জবাব দিল, তুমি তুমি কে, আর কি চাও? সে এখন খুব সতর্ক ছিল। চাহাত মিষ্টি হেসে বলল, আমি চাহাত, তোমার স্ত্রীর বন্ধু। আর এই প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত। তুমি গাড়ি কিনতে এসেছো কেমন করে? অনন্যা তো বলেছিল তুমি গরিব। অভিনব বলল, হ্যাঁ, আমি গরিবই। এই গাড়িটা আমি আমার বসের জন্য নিতে এসেছি। চাহাত কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বলল, সত্যি? তুমি তো বেশ গল্প বলছো। অভিনব বলল, আমি তোমাকে মিথ্যে বলবো? জানি না, একটা কাজ করছি, অনন্যাকে এখানে ডেকে নিচ্ছি। অন্যের গাড়ি হলেও কিন্তু যখন ও তোমাকে গাড়িতে দেখবে খুশি হয়ে যাবে। না না, ওকে ডাকার কি দরকার? কেন ওকে বেকার বিরক্ত করছো? ঠিক আছে, তুমি চাও আমি কি করি তোমার জন্য? চাহাত হেসে বলল, আমাকে একটা ট্রিট দাও না। তুমি তোমার স্ত্রীর বন্ধু হিসাবে আমাকে ট্রিটে নিয়ে যেতে পারো না? অভিনব কিছু বলার আগেই চাহাত গাড়ির দরজা খুলে প্যাসেঞ্জার সিটে বসে পড়ল। ঠিক তখনই ম্যানেজার ফিরে এলো এবং অভিনবকে কাগজপত্র দিল। অভিনব ড্রাইভারের সিটে বসল। সে জানত চাহাত ধনী পরিবারের মেয়ে, তাই সে ঠিক করল তাকে অক্রমের হোটেলে নিয়ে যাবে। পুরো রাস্তা জুড়ে চাহাত মাঝে মাঝে অভিনবর দিকে তাকাচ্ছিল, আর অভিনব ভাবছিল, এই মেয়েটা আসলে চায় কি? হোটেলের নিচে গাড়ি থামতেই অভিনবর ফোন বেজে উঠল। অক্রম ফোন করেছিল। হ্যালো টাইগার, সব ঠিক আছে তো? তোমার গাড়ি আমার অফিসের নিচে দেখলাম। ওপরে চলে আসো, আমি তোমাকে একটা ভিআইপি কার্ড দিচ্ছি। অভিনব ফোন রেখে ঘুরে দেখল চাহাত তার পিছনেই দাঁড়িয়ে আছে। সে বলল, তুমি একটু এখানেই থাকো, আমি একটু কাজ ছেড়ে আসছি। চাহাত কিছু বলার আগেই অভিনব চলে গেল। চাহাত তাকিয়ে রইল তার দিকে। সে জানত এটা অক্রমের অফিস, কিন্তু অভিনব সেখানে কি করতে গেল আর কে তাকে ফোন করে ডেকেছিল সেটা তার মনে সন্দেহ জাগাল। এখন প্রশ্ন হল, এরপর কি ঘটতে চলেছে? ওদিকে যখন চাহত অভিনবের উপর সন্দেহ করছিল, এদিকে অভিনব আক্রমের কেবিনে পৌঁছে গিয়েছিল। যেই মাত্র অভিনব ভিতরে ঢুকল, আক্রম তার দিকে নিজের কার্ড মারিয়ে দিয়ে বলল, এই নাও, আরাম করে লাঞ্চ করো। থ্যাংক ইউ। অভিনব হাসি মুখে বলল এবং আক্রমের কেবিন থেকে বেরিয়ে গেল। সে নিচে নেমে এলো
এবং চাহতকে খুঁজতে লাগল। সে দেখল চাহত হোটেলের বাইরে ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। অভিনব তার কাছে পৌঁছল। চাহত তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগল। অভিনব বলল, চলুন। দুজনে হোটেলের ভিতরে ঢুকল এবং একটি টেবিলে গিয়ে বসল। অভিনব ইচ্ছে করেই চাহতের চোখের দিকে তাকাচ্ছিল না, আর চাহত তাকে নিরবিচ্ছিন্নভাবে দেখছিল। কি হলো, সব ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি এই অফিসেই কাজ করো? অভিনব চাহতের প্রশ্ন এড়িয়ে বলল, আমাদের কিছু অর্ডার দিয়ে ফেলা উচিত, আমার তো খুব খিদে পেয়েছে। চাহত তাকে একবার দেখল এবং একটু থেমে বলল, তুমি কি কিছু লুকোতে চাইছো আমার কাছ থেকে? আমি তোমার কাছ থেকে কিছু লুকাবো? চাহত এই কথার উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তখনই ওয়েটার এসে তাদের কথার মাঝে বাঁধা দিল। অভিনব ও চাহাত ওয়েটারকে অর্ডার দিল। ওয়েটার চলে গেল, কিন্তু চাহাত তার প্রশ্ন ভুলে যায়নি। সে কথা ঘুরিয়ে আবার জিজ্ঞাসা করল, তাহলে তুমি কি করো? আমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ছোট চাকরি করি। ও, এটা তো আকরামের কোম্পানি, তাই না? অভিনব মাথা নেড়ে হ্যাঁ বলল। চাহাত আর কিছু জিজ্ঞাসা করার আগেই একজন ছেলে এসে চাহাতের পাশে দাঁড়ালো এবং বলল, হ্যালো গর্জিয়াস। চাহাত ঘুরে তাকালো, দেখল এক সুন্দর ছেলে ফর্মাল পোশাক পরে তার পাশে দাঁড়িয়ে আছে। ছেলেটি বলল, ইউ আর সো বিউটিফুল। আমি আসতে চাইনি, কিন্তু নিজেকে আটকাতে পারিনি। আমি কি তোমাকে একটা সুন্দর ট্রিট দিতে পারি? তার চোখে দুষ্টুমি মিশ্রিত হাসি ফুটেছিল। চাহাত বুঝে গিয়েছিল তার উদ্দেশ্য, এবং অভিনবও তা টের পেয়েছিল। অভিনব গম্ভীরভাবে বলল, দেখতে পাচ্ছ না, ও আমার সঙ্গে ডেটে এসেছে। ছেলেটি অভিনবর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি ভেবেছিলাম তুমি ওর ছোট ভাই। তবে যেহেতু বলেছ তুমি ডেটে আছো, তাহলে ভদ্রভাবে বলছি, এখান থেকে চলে যাও। এই কথা শুনে অভিনবর খারাপ লাগলো, কিন্তু সে কিছু বলল না। ছেলেটি বলল, তুমি এত সুন্দর, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো ধনী পরিবারের মেয়ে। তোমার এরকম ছেলেদের সঙ্গে ডেটে আসা উচিত না। স্ট্যান্ডার্ড রাখো, এটা ইম্পর্ট্যান্ট, রাইট? অভিনব রেগে গিয়ে বলল, অন্যকে শেখানোর আগে নিজের আচরণটা ঠিক করো। ছেলেটি অভিনবের দিকে তাকিয়ে আবার চাহাতের দিকে ঘুরল। বলল, চলো রশ্মি, আমার সঙ্গে চলো, আমি তোমাকে কোনো সমস্যা হতে দেব না। এই কথা শুনে অভিনব উঠে দাঁড়ালো এবং ছেলেটির কলার ধরে ফেলল। সবাই অবাক হয়ে গেল। সবাই চিৎকার করে বলল, এই, এটা কি করছো? ছেড়ে দাও। অভিনব বুঝল সে হয়তো বেশি মারধর করে ফেলেছে। সে হাঁপাতে হাঁপাতে তাকে ছেড়ে দিল। ছেলেটা দাঁড়ানোর মতো শক্তিও হারিয়ে ফেলেছিল। অভিনব যখন হুঁশে ফিরল, সে ছেলেটার দিকে তাকিয়ে অনুতপ্ত হল। সে এমন কিছু করতে চায়নি, কিন্তু না করলে সেই ছেলে চাহাতকে বিরক্ত করতেই থাকত। অভিনব চাহাতের দিকে তাকালো। চাহাতে দূরে দাঁড়িয়ে মুচকি হাসছিল। তা সেই হাসিতে অভিনবের মনে এক অদ্ভুত শান্তি এলো। এখন আর তাকে ভয় লাগছিল না। ঠিক তখনই পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল। অভিনব ঘুরে তাকিয়ে দেখল সেই একই ছেলে তাকে মারার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু সে কিছু করার আগেই অভিনব কনুই দিয়ে তাকে ঠেলে দিল, আর সে মাটিতে পড়ে গেল। সবাই অভিনবের ছবি তুলতে লাগল, ভিডিও করতে লাগল। অভিনবের এটা ভালো লাগলো না। সবকিছুই তার কাছে অদ্ভুত লাগছিল। সে সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু তখনই পেছন থেকে আওয়াজ এলো, এটা কি এখানে কোনো মাছের বাজার নয়, এটা একটা রেপুটেড হোটেল। এই কণ্ঠস্বর হোটেলের ম্যানেজারের ছিল। ম্যানেজার রেগে বলল, তোমার সাহস কিভাবে হলো আমাদের ভিআইপি কাস্টমারের উপর হাত তোলার? অভিনব বলল, কারণ এই লোকটাই আমাদের বিরক্ত করছিল। আমি ওর সাথে ঝামেলা করতে চাইনি, কিন্তু ও আমার বাবার সম্পর্কে বাজে কথা বলেছিল। ম্যানেজার বলল, এই সামান্য ব্যাপারে তুমি এমন কাণ্ড ঘটালে, এখনই ওর কাছে ক্ষমা চাও। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।